ট্রিপে বেরিয়েছি। আমাদের গন্তব্য ছিল হচ্ছে কলকাতা থেকে সিকিম। তো রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে হোটেলে, শিলিগুড়ি হোটেলে। তো এখন আমরা গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট এখনো হয়নি, রাস্তায় কোথাও খেয়ে নেবো। কৃষ্ণদা একদম বীর বিক্রমে গাড়ি চালাচ্ছে। কৃষ্ণদা, আজকে প্ল্যান কি আমাদের? আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে হোটেলটাতে ছিলাম, সেটা একদম শুকনা ফরেস্টের গায়ে। তো সকালবেলা উঠেই যেটা দেখলাম সেটা প্রথম যে আকাশ পরিষ্কার, 4 ঘন্টার যাত্রা। কিন্তু তার মধ্যে আমরা যেহেতু 25 বার থামবো, সেটাকে গিয়ে আমরা 5 থেকে 5.5 ঘন্টায় নিয়ে দাঁড় করাবো। তো গ্যাংটক যাওয়ার পথে জলখাবার হয়নি, আমাদের কথা হলো। সো তিস্তা বাজার যে জায়গাটা, সেটা একদম তিস্তার ধারে সিকিমের দিকে যাওয়ার পথে, তখনও ওয়েস্ট বেঙ্গলে, সেইখানে অনেক রকম ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা ঠিক করেছি ওখান থেকেই ব্রেকফাস্টটা করে নেব। তারও আগে আমরা এখন যেটা প্রথম আমাদের স্টপ, সেটা হচ্ছে সেবক মায়ের মন্দির, সেবক কালীবাড়িতে একবার প্রণাম করে আমরা তারপরে এগিয়ে যাব। অবভিয়াসলি করোনেশন ব্রিজ, তারপরেই করোনেশন ব্রিজে থামবো একবার, মানে ভিউ দেখার জন্য। করোনেশন ব্রিজ আমরা বোধহয় 1 কোটি বার গেছি, কিন্তু তবুও ওখানটা এত পুরনো হয় না। হ্যাঁ, ওটা পুরনো হয় না, তাই একবার থামবো। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সেবক ফরেস্ট বলে এটাকে, সেবক রিজার্ভ ফরেস্ট, সেবক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নানান লোকে নানান রকম কথা বলে, আসল পোশাকি নাম হচ্ছে সেবক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে হাতি আছে, লেপার্ড আছে, কিন্তু কেউই দেখা করতে আসে না। কিন্তু আপনি ওয়ার্নিং সাইনগুলো চারপাশে দেখতে পাবেন। আর একটু আগেই, মানে একটু পরেই ডান পাশে পড়বে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি একটা চিড়িয়াখানার মতন ব্যাপার, কিন্তু জানোয়ারের বদলে আপনি ছাক খাঁচায় থাকেন। তাই বেশ ভালোই। আপনারা একদিন মানে শিলিগুড়িতে আছেন, ধরুন রেস্ট ডে করছেন শিলিগুড়িতে, পাহাড় ঘুরে এসছেন, তারপরে একদিন থেমে তারপর কলকাতা যাবেন, সেদিনটা কিন্তু ফাঁকা। শুধু হংকং মার্কেট শিলিগুড়িতে না ঘুরে একবার বেঙ্গল সাফারিটাও করে আসতে পারেন, বেশ মজাই লাগবে বাঘ সিংহ দেখতে খোলা জঙ্গলের মধ্যে। তো সেটাই তো আজকের যেটা প্রথম স্টপ বললাম সেবক। আমরা যদিও বেঙ্গল সাফারি যাবো না, আমরা দেখুন এই জায়গাটা খুব সুন্দর লাগে, শীতকালে তো বটেই, বর্ষাকালে আরও সুন্দর লাগে। দেখুন দুপাশে সবুজ ঘন গাছ, অনেকটা ডুয়ার্সের লাটাগুড়ি ফরেস্টে যদি গিয়ে থাকেন, এই রাস্তাটা ঠিক অনেকটা ওরকমই, কিন্তু দুপাশে গাছ। আর একটু পরেই আমরা পৌঁছে যাব সেবক কালী মন্দির। তো আজকের প্ল্যান যেরকম বললাম সেইভাবে এগিয়ে যাব। পাহাড়ে যখন ওঠা আরম্ভ করবো তখন আপনাদের জানাবো। তবু আরেকবার বলে দিই মেন জায়গাগুলো যেগুলো পড়বে, সেটা হচ্ছে এই এখনই আসবে যেরকম বললাম করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজের পরে আমরা কিন্তু করোনেশন ব্রিজটা ক্রস করব না, আমরা তিস্তাকে ডান দিকে রেখে তিস্তাকে ডান দিকে রেখে পাহাড়ের গা কামড়ে এই সোজা এগিয়ে যাব। এবং এগিয়ে গিয়ে প্রথমে বাঁ পাশে একটা রাস্তা উঠে যাবে, যেটা মংপু, বিখ্যাত মংপু, যেখানে রবীন্দ্রনাথের বাড়ি ছিল, সেই মংপু হয়ে দার্জিলিংয়ে যাওয়ার একটা অল্টারনেট রুট, বিকল্প রাস্তা, সেটা উঠে যাবে। তারপর আরেকটু গিয়ে বাঁদিকে আরেকটা রাস্তা উঠে যাবে, সেখানে যদি কমলা লেবু বিক্রি দেখেই হয়তো আপনি বুঝতে পারবেন যে ওটা সিটং যাওয়ার রাস্তা। সিটং যাওয়ার রাস্তা, ওটাও আমরা পার করে যাব। তারপরে আসবে তিস্তা বাজার, তিস্তা বাজারের পরে ব্রেকফাস্ট। তারপরে আরেকটু গিয়ে তিস্তা বাজারের ঠিক পরে একটা রাস্তা নিচের দিকে চলে গেছে, সেই রাস্তার ডান পাশে কেটে যাবে। ওই রাস্তাটাও কিন্তু অল্টারনেট দার্জিলিং যাওয়া যায়, কার্সিয়াং হয়ে দার্জিলিং যাওয়া যায়। তো ওখানে একটা হোয়াইট ওয়াটার রাফটিংও হয়, ঠিক আছে। এবার সেটা আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিমে ঢোকার ব্রিজটা। সেই সিকিমে ঢোকার ব্রিজটা দিয়ে তিস্তা ব্রিজ ক্রস করব আমরা, করে বাঁদিকে যাব। বাঁদিকে গিয়ে একটু এগোলেই ডান পাশে একটা রাস্তা উপর দিকে উঠে যাবে, যেটা কালিম্পংয়ের এন্ট্রেন্স। ওখানে একটা গেট করা আছে, কালিম্পংয়ের এন্ট্রেন্সটা পড়বে। ওটা পার হয়ে আরেকটু এগিয়ে গেলে আপনি এবার মল্লি বলে একটা জায়গা পাবেন, যেখানে ব্রিজ আছে একটা। সে মল্লি থেকে বাঁদিকে যদি আপনি চলে যান, তিস্তাটাকে আবার উল্টো পাড়ের সেকেন্ড টাইম ক্রস করেন, তাহলে আপনি কিন্তু ঢুকে যাবেন ওয়েস্ট সিকিমে। ওয়েস্ট আর সাউথ সিকিম যাওয়ার রাস্তা ওটা। তার মানে আপনি যদি নামচি ডিস্ট্রিক্টে যেতে চান, কিংবা বিখ্যাত রিংচেমপং যেতে চান, টেমি যেতে চান, তাহলে সব আপনার ওদিক দিয়ে যেতে হবে, ওয়েস্ট সিকিম ট্যুর যেটা। ওখান দিয়ে আবার আপনি রাবাংলা কানেক্ট করতে পারেন, ওখান দিয়ে আপনি পেলিং কানেক্ট করতে পারেন। তো সেই পেলিং যেতে হলে আপনাকে ওই ব্রিজটা ধরে আবার বাঁ পাশে ঢুকে যেতে হবে। আমরা সেটা যাব না, আমরা ব্রিজটার তলা দিয়ে সোজা এগিয়ে যাব তিস্তা ধরে আমরা ততক্ষণ এগোবো যতক্ষণ আমরা রংপো পৌঁছবো। রংপো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে সিকিমের প্রথম বড় শহর। আগে ওখানে খুব ঘিঞ্জি একটা বাজার ছিল, সেই বাজারটা এখনও আছে, কিন্তু সেটা এখন আর গ্যাংটক যাওয়ার রুটের মধ্যে পড়ে না, ওটা পুরনো রাস্তা। তো
এখন এটা বিশাল বড় ব্রিজ হয়েছে, চওড়া, আর রাস্তাটাও অনেক আগের চেয়ে অনেক বেশি চওড়া, অনেক বেশি সহজ, খুব গ্র্যাজুয়াল ক্লাইম্ব। তো সেটা দিয়ে আপনি আরামসে হেসে খেলে কোনো রিস্ক না নিয়ে আরামসে গ্যাংটক পৌঁছে যেতে পারবেন। গ্যাংটক যেতে মানে মোটামুটি 3.5 ঘন্টা লাগার কথা, যদি ঠিক মানে আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো না করে গাড়ি চালান। যেটা সবচেয়ে বিপজ্জনক জিনিস, আপনি যদি নিজে গাড়ি চালিয়ে যান গ্যাংটকের রাস্তায়, সেটা কিন্তু কোনো প্রাকৃতিক বিপদ কিংবা কোনো প্রাকৃতিক চ্যালেঞ্জ নয়, সেটা হচ্ছে ভাড়ার গাড়ি এবং তাদের ড্রাইভার। প্রথম কথা হচ্ছে তারা সবসময় আপনাকে চাপবে, পিছন থেকে এসে হর্ন দেবে, এবং কিছু মানে কিছু যারা গাড়ি করে বেড়াতে এসছে কিন্তু নিজের বীরত্ব দেখাতে চায়, এরকম তাদের কিন্তু খুব সাবধানে রাখবেন, কেন তারা হঠাৎ করে আপনাকে চাপবে। সেটা খেয়াল রাখবেন যে আপনি আপনার আমরা চলে এসেছি সেবকেশ্বরী কালী টেম্পল। ওই দেখুন নিচে রাস্তা সেবকের ধার ধরে, আর আমরা এখন যাই উপর দিকে ঘুরে আসি। আপনাদের দেখাতে পারবো না কারণ ওপরে ফটোগ্রাফি প্রহিবিটেড, ছবি তোলা যায় না কিংবা ভিডিও নেওয়া যায় না। তো নিচে এসে আবার কথা বলছি। এই হলো করোনেশন ব্রিজ, বহু যুগের পুরনো ব্রিজ। হ্যাঁ, তিস্তার উপরে কিছু আমরা ক্রস করে উল্টো পারে গিয়ে গাড়ি পার্ক করে এসে এখানে এসে ছবি তুলবো একটা, কিংবা গাড়িটার সমেতই ছবি তুলতে পারবো, কাউকে পারতাম না। হ্যাঁ, রেখে দাও, আমি ঘুরিয়ে আনছি। আজকে আমাদের একটা এমন জিনিস হলো যেটা অনেক বছর করেও আমাদের এই একই রুটে দার্জিলিং গ্যাংটক টুয়ার্ডস বেরিয়েও আমাদের আগে হয়নি। সেটা হচ্ছে সেবকেশ্বরী মায়ের দর্শন। আমরা তলা দিয়ে প্রণাম করে চলে যেতাম প্রত্যেকবারই, হয় তারা থাকতো, নয় যে মন্দিরে যাওয়ার মতন এনার্জি নেই আর বাকি নিচ থেকে প্রণাম করে চলে যেতাম। আজকে আমি অন্তত ঠিক করেইছিলাম যে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব আসবো এবং এসে একবার মাথা ঠেকিয়ে তবেই যাব। তো যাই হোক, আজকে সেটা হয়েছে। তারপরে আমরা শান্তি মতন দর্শন করে করোনেশন ব্রিজ, আবার অনেকবার গেছি কিন্তু করোনেশন ব্রিজে যেতে খুব ভালো লাগে, কেননা তিস্তার এত সুন্দর ভিউটা পাওয়া যায়। বাঁ পাশে রেল ব্রিজটা, ডান দিকে রেল ব্রিজ আর বাঁ পাশে আপার তিস্তাটা যে উঠে গেছে, তো ওটা দেখতে খুব ভালো লাগে। তো সেখানেও ঘোরা হয়ে গেছে। আমরা যে রাস্তাটা আছে মানে গ্যাংটক যেটা কানেক্ট করে শিলিগুড়ির সাথে, শিলিগুড়ি থেকে গ্যাংটক যেটা যায় সেটা ন্যাশনাল হাইওয়ে 10, তো সেটা দিয়েই আমরা এখন যাচ্ছি। রাস্তাটা এমনিতে মোটামুটি শীতকাল হওয়ায় খুব যে খারাপ অবস্থায় আছে তার নয়, এটা খুবই একটা ডেলিকেট রাস্তা, কারণ এটা একমাত্র রাস্তা যেটা সিকিমকে মোটামুটি কানেক্ট করে। ওয়েস্ট সিকিম হোক, ইস্ট সিকিম হোক, নর্থ সিকিম তো অন্য ব্যাপারই, অবভিয়াসলি অন্য অল্টারনেট রাস্তা আছে, ডুয়ার্সের দিক দিয়েও রাস্তা আছে, কিন্তু দার্জিলিং থেকে রাস্তা আছে যেটা গিয়েতে পড়ে, যেটা তিস্তা ব্রিজের ওখানে পড়ে। কিন্তু তাছাড়াও এটা শিলিগুড়ি থেকে মানে মেন বেঙ্গলের সাথে কানেক্ট করার এটা মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 10। আর মোটামুটি ভালো থাকলেও এটা এখন কিন্তু কিছু কিছু জায়গা বেশ খারাপ আছে, যেখানে কনস্ট্রাকশন চলছে। বাঁদিকে যে রাস্তাটা বেরিয়ে গেল একটু আগে, এখানে যে সামনে যেটা একটু আগে যেটা বেরিয়ে গেল, সেটা কিন্তু দার্জিলিং যাচ্ছে, ওটা দার্জিলিং যাওয়ার রাস্তা। একটু পরে মানে মংপু হয়ে দার্জিলিং যেটা বলেছিলাম, সেটা শুরুর দিকটা বেশ খারাপ, তারপরে রাস্তাটা একই রকম হয়ে যায়। আর একটু পরে সিটং যাওয়ার বাঁদিকে কেটে যাবে, আগে বলেছিলাম। খুব একটা যে গাড়ির ভিড় আছে আমি বলবো না, আপনারা দেখছেন পরপর গাড়ি আসছে, কিন্তু পরপর যে গাড়িগুলো বেরোনোর গাড়ি আসছে পরপর, এই কয়েকটা ভাঙা জায়গায় একটু জ্যামের মতন ব্যাপার হচ্ছে, কিছু করার নেই। একটাই রাস্তা এবং তিস্তার পাহাড়ের গা আঁকড়ে ধরে তিস্তারকে বর্ডার করে পুরো রাস্তাটা, তাই মাঝে মাঝেই
ধস টস নাবে, প্লাস কনস্ট্রাকশন চলছে। এই রাস্তাটা মেনটেন করা খুব কঠিন, এই সেই চলছে। এই কিছু কিছু জায়গায় ভাঙা ভাঙা, একটু সাবধানে যেতে হয়। তিস্তা ব্যারেজ চলে এসছে। আপনি যদি কখনো ডুয়ার্সে থাকেন, লাটাগুড়ি ফাটাগুড়ির দিকে থাকেন, তখন কিন্তু এটা সাইট সিইং যে করায় তার মধ্যে এই ব্যারেজটা পড়ে। তিস্তা ব্যারেজ বলে এটা। এখান থেকে তিস্তার জলটাকে কন্ট্রোল করা হয়। আরেকখানা আছে তিস্তার ব্যারেজ, সেখানে একটা খুব সুন্দর এখন তৈরি হয়েছে, রিসর্ট তৈরি হয়েছে, এবং ওখানে একটা টুরিস্ট স্পট তৈরি হয়েছে। বোটিং হয়, বোটিং মানে বার্ড ওয়াচিং যেটা হয় না, সেই বার্ড ওয়াচিং হয় নদীর লেকের বুক থেকে, ড্যামের রিজার্ভয়ারের বুক থেকে। জায়গাটার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, গাজলডোবা। খুবই সুন্দর জায়গা। গাজলডোবাতে আপনারা বেড়াতে আসতে পারেন, খুব শান্তির জায়গা। যাদের বার্ড ওয়াচিং এ ইন্টারেস্ট আছে, ছবি তোলা ইন্টারেস্ট আছে। এই সামনে বিশাল ব্রিজটা দেখছেন, উপর দিয়ে দেখতে পাচ্ছেন কি? এরকম ব্রিজ এত উঁচুতে মানে ভাবাই যায় না। এটা কি জানেন? এটা রেলপথ যেটা তৈরি হচ্ছে গ্যাংটককে কানেক্ট করা, এটা তার ব্রিজ। মানে কি ভিউ হবে আপনি ভাবুন, ওখান দিয়ে যখন ট্রেন যাবে, মানে বোধহয় ইন্ডিয়ার বেস্ট রেল ভিউ হবে। না, এটার সাথে কম্পারেটিভ যেটা আছে, সেটা কম্পারেটিভ নয় বলবো, এটার চেয়েও হয়তো ভয়ঙ্কর হবে ওটা। সেটা হচ্ছে যেটা কাশ্মীরে যেটা হচ্ছে, যেটা শ্রীনগর রেলওয়ে হচ্ছে, সেটাতে চেনাবের উপর যে ব্রিজটা আছে, যেটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেল ব্রিজ, ওটা কি দুর্দান্ত হবে। এটাও কিন্তু দারুণ। আমি নিচ থেকে দেখছি, তাতেই আমার মানে লোম খাড়া হয়ে যাচ্ছে দেখে। দেখুন কত উঁচুতে, মানে ভাবা যায় ইঞ্জিনিয়ারিং কি লেভেলে চলে গেছে। গ্যাংটকে নাকি ট্রেন যাবে ঝিকঝিক করে, আমি ভাবতেই পারছি না। কবে চালু হবে জানি না, বোধহয় 2026 কিংবা 2027-এ চালু হবে। একবার মানে আমি তো প্রথমেই টিকিট কেটে ফেলবো ট্রেনে করে গ্যাংটক। দৃশ্য ফিশ্য পরে হবে, কিন্তু জাস্ট এই উপলব্ধিটা যে ট্রেন যাচ্ছে গ্যাংটক, এটাই মানে আনবিলিভেবল। আমরা দাঁড়িয়েছি তিস্তার ধার ঘেঁষে, ওই দেখুন নিচে এখানে তিস্তা দেখা যাচ্ছে, এটা তিস্তা পাহাড়, আর ওইদিকে হচ্ছে আমাদের গাড়ি। কৃষাণু হেঁটে হেঁটে আসছে, গরম করছে বলে জ্যাকেট খুলে ফেলেছে। আমরা এখন এখানটাতে একটু দাঁড়িয়েছি, ছবি টবি তুলবো, তারপর এখানে থেকে বেরোবো। তবে জানেন তো, অনেকে মানে লাদাখ নিয়ে অনেকের, লাদাখ আমি নিজে গাড়ি চালিয়ে 1 মাস লাদাখে গাড়ি চালিয়েছি আমি। এরপর স্পিতিও আমার করা, লাহোল স্পিতি তো হিমাচলে করা। ওই পাহাড়ের রাস্তা কিন্তু আর এই পাহাড়ের রাস্তা আলাদা। লাদাখের রাস্তা কিন্তু যেখানে ভাঙা, সেখানেও যে খুব ভীষণ বিপদজনক এরকম আছে। যেমন খারদুংলায় ওঠা এবং খারদুংলা থেকে নেবে নুব্রা ভ্যালি যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ কঠিন। কিন্তু আবার সিমিলারলি অনেক জায়গা আছে যেগুলো কোল্ড ডেজার্ট, তার মানে পুরো ফ্ল্যাট বালি, আর তার মাঝখান দিয়ে সরু এক চিলতে রাস্তা, কিংবা পুরো শুধু বালির মধ্যে শুধু পাথর দিয়ে রাস্তা মার্ক করা এরকম। আবার কি রাস্তা খারাপ হয়ে গেছে, আপনি পাশের নদীতে নেমে যান, নদী থেকে উঠে, অবশ্য গাড়িটা আপনার সেটা সাপোর্ট করতে হবে, তো নদীতে নেমে উঠে এবার নদী দিয়ে আপনি যাচ্ছেন, এরকমও আছে। তো সেই ধরনের রোমাঞ্চ আছে। কিন্তু আমাদের এদিকের যে রাস্তাগুলো, যে পাশে সবসময় খাদ, যে কোনো সময় পাথর গড়িয়ে আসতে পারে, আপনি দেখছেন ল্যান্ডস্লাইডের চিহ্ন রয়েছে এখানে, মানে নরম রাস্তা, ইয়াং মাউন্টেন্স, সেইটা কিন্তু মানে এইখানে চালানোটা কিন্তু একটু বেশি, আমার পার্সোনালি মনে হয় একটু বেশি বিপজ্জনক। অবভিয়াসলি তার এক্সেপশন আছে, কারণ স্পিতিতে যেমন আপনি যখন যাবেন, স্পিতি কাসা টাবো যাবেন, তারপরে চিতকুল যাবেন, থেকে সাংলা টাংলা হয়ে সাংলা অবধি রাস্তা খুব ভালো, কিন্তু তারপর যখন চিতকুলের দিকে যাবেন তখন মানে রাস্তা এত সরু, আর ওই টানেলের মতন পাথর সমস্ত অনেক কিছু আছে। তো সেখানে জায়গায় রাস্তা খুব কঠিন।
কিন্তু এখানে রাস্তার কোয়ালিটি অনেক ভালো। এবার দেখছি ন্যাশনাল হাইওয়ে 10-এর কোয়ালিটি খুব ভালো, এবং কিন্তু সেটা হলেও জায়গায় জায়গায় কিন্তু বেশ আপনাকে সাবধানে চালাতে হবে একটু। এসে গেছে মোমো। ওই দেখুন স্বামী অলরেডি স্যানিটাইজার দিয়ে হাত মুছে মোমো খাওয়ার চেষ্টা করছে। তাড়াতাড়ি খিদে পেয়েছে, কারণ সে কালকে রাত্রিরে আমরা 9:30-9টা নাগাদ খেয়েছি, তারপরে কিছু খাইনি। তো খেয়ে নিই আমরা এতক্ষণ, তাড়াতাড়ি খেয়ে নিই। একজন ভিডিও দেখছে যেগুলো করোনেশন ব্রিজের উপর তোলা হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই হচ্ছে আমাদের মোমো, দেখা যাচ্ছে এই যে মোমো। খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। কত মোমোর ছবি। তো আমরা কিন্তু তিস্তা ব্রিজ দেখতে পাচ্ছি, এবার সামনে এসে গেছে একদম। ওই যে দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তিস্তা ব্রিজ। এই যে ডান পাশে রাস্তাটা যে গাড়িটা ঘুরলো, এটা কিন্তু আবার দার্জিলিং চলে গেছে। তলা দিয়ে গিয়ে ও পাশে গিয়ে পাহাড়ের উপর ওঠে, দার্জিলিং যাওয়ার রাস্তা। ওই যে অনেকে অনেক প্যাকেজ ট্যুর করে না, দার্জিলিং গ্যাংটক একসাথে, কিংবা গ্যাংটক দার্জিলিং একসাথে, তারা কিন্তু এইখান অব্দি নেবে, তারপরে এই রাস্তাটা দিয়ে দার্জিলিং যায়, কিংবা দার্জিলিং থেকে এই রাস্তাটা দিয়ে এসে অ্যাবাউট টার্ন নিয়ে, মানে পুরো ইউ টার্ন নিয়ে আবার গ্যাংটকের দিকে যায়। এখানে এই ব্রিজটা পার করতে হয়। এবার আরেকটু গিয়ে ব্রিজে উঠে পড়বো। গাড়ি ভিড় দেখুন, প্রচুর লোক। যারা আমি ভাবছিলাম যে এত লোক ফিরছে কি করে, তো অ্যাজ ইউজুয়াল মিসেসের বুদ্ধি আমার হচ্ছে বেশি। তো মিসেস বললেন যে নিশ্চয়ই যারা 31 তারিখে এসেছিল, তারা নিউ ইয়ার্স কাটাতে এসেছিল 30-31 তারিখে, তারা সব ফিরছে। মানে এত লোক ঢুকছে না যত লোক বের হচ্ছে। কারণ আজকে ফিরবে, আজকে শিলিগুড়িতে গিয়ে এনজেপি থেকে ট্রেন ধরে কালকে সকালে পৌঁছবে, কালকে দিনটা রেস্ট নেবে, সোমবার থেকে আবার গড্ডালিকা প্রবাহ, অফিস বাড়ি, বাড়ি অফিস। গড্ডালিকা প্রবাহ, কি সুন্দর কথা। ইংরেজিতে বললো গড ড্যাম্ড প্রবাহ। अबे गधे, এই আমরা তিস্তা ব্রিজে চলে এসেছি। বাবা পাশ দিয়ে আরেকটা বড়, একটু দাঁড়া। এইসব যে জায়গা দেখছেন বাঁদিকে, এখানে সব রিভার রাফটিং হয়, খুব সেফ আমি বলবো না, বাট আপনার অ্যাডভেঞ্চার প্রিয় হলে নিশ্চয়ই করবেন, ভালো লাগবে। ওয়েস্ট বেঙ্গলে আছি, জায়গাটা খুব সুন্দর। এই বাড়িটা আমি অন্য কারো ব্লগেও দেখেছি, আমার এত হিংসা হয়েছে বাড়িটা দেখে। না, এটা আমাদের আগের ব্লগেই ছিল, আগে আমরা যখন এসেছি। এই যে ডান পাশে বিরাট গেটটা দেখছেন, এটা কিন্তু কালিম্পং এর গেট। আপনার কালিম্পং যেতে হলে এই ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, সিকিম হলে, গ্যাংটক হলে আপনি নিচে দিয়ে চলে যাবেন। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু স্ট্রিক্টলি জিটিএ বলে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, জানবেন পুরো আমাদের পাহাড়টাই কিন্তু জিটিএ কন্ট্রোল করে, পুরো পশ্চিমবঙ্গের পাহাড়টা, মানে সেটা দার্জিলিং হোক, কার্সিয়াং হোক, কালিম্পং হোক, যাই হোক, সেটা কিন্তু জিটিএ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হচ্ছে জিটিএ, অটোনমাস অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। জিটিএ মানে কিন্তু গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গ্র্যান্ড থেফট অটো নয়। ওই দেখুন সব বসে আছে,
সুমোর মাথায় বোট, রিভার রাফটিং এর বোট চাপিয়ে। তুমি এমন ভাবে বললে, ওই দেখুন সব বসে আছে, আমি ভাবলাম বাঁদর বসে আছে বোধহয়। তুমি একটু আগে সেবকে বলেছিলে ওই দেখুন সব বসে সেটা আছে। অনেকক্ষণ আগে, সেটা যখন আমরা সেবকে বাঁদর দেখেছিলাম তখন, এখন তো নয়। হ্যাঁ, তো আমি গাড়ি চালাতে চালাতে আমার ওটাই মনে পড়লো। সেই তারপর দেখি তুমি বলছো ভোটের কথা। বাঁদর নিয়ে আমরা যতই কম কথা বলি ততই ভালো। কেন? বা সাউথ সিকিমে ঢোকার ব্রিজ, এটার উল্টো পাশে চেকপোস্ট আছে। এই জায়গাটার নাম হচ্ছে মল্লি। মল্লিতে এই যে দেখছেন সামনে ইউটার্ন নিয়ে এই ব্রিজটাতে উঠতে হয়। এই ব্রিজটাতে কিন্তু সোজাসুজি ওঠা যায় না, এই রাস্তা দিয়ে এসে এখানে এই যে দেখছেন সামনে মোড়টা, এই গাড়িটা হয়তো ঘুরবে, আমি জানি না। কি করার চেষ্টা, সাউথ সিকিম ওয়েস্ট সিকিমে ঢুকে যাচ্ছে। এবার এই ব্রিজটা পেরিয়ে ওপাশের পাহাড়ে চলে যাবে, নদীর তিস্তার উল্টো পাশে। আর আমরা চলে যাব সোজা রংপুর দিকে, রংপুর হয়ে গ্যাংটকের দিকে বেরিয়ে যাবো আমরা। এটা মল্লি বাজার, মেনলি মল্লি যা বলতে চান। মল্লি অবশ্য দুটো আছে, আর একটা খুবই ছোট্ট একটা গ্রাম নেপাল সীমান্তে, খুবই ছোট্ট। ওটা কোনো গাড়ি যায় না, কোনো গাড়ির রাস্তা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে পায়ে হেঁটে যেতে হবে সেখানে। সেটা কিন্তু খুব সুন্দর গ্রাম, একটা আর্মির পোস্ট আছে শুধু, আর কিচ্ছু নেই। খচ্চরে পিঠে বসে আর নিলে পায়ে হেঁটে যেতে পারে না। যাই হোক, এই মল্লি পার হয়ে গেছি। এবারও আরো কিছুক্ষণ রাস্তাটা তিস্তা ধরেই যাবে, তারপরে রংপুর ব্রিজ পার হয়ে ঢুকে যাবে। বন্ধ করবো। গ্যাংটকের আগে এখানে রংপুর ব্রিজ পৌঁছে গেছি। এই ব্রিজটা আগে ছিল না, এখন এটা নতুন রাস্তা, একটা বিরাট বড় ব্রিজ হয়েছে। এখান দিয়ে আগে সরু একটা রাস্তা ছিল। আমি জানি না এটা ক্রস করে রংপুর ঠিক ক্রস করে আগে একটা মণিপাল ইনস্টিটিউট ছিল, মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্রাঞ্চ। এখন জানি না সেটা আছে কি। রংপুরে এটা কি নদী? এটা কি তিস্তা? আমি জানি না, না পোস্তা। ও পুরোনো রাস্তাটা ওই দিক দিয়ে আছে, যেটা আগে ওখান দিয়ে আসতো। তো আমরা রংপুর পৌঁছে গেছি। এটাকে আগে এটাকেই ধরা হতো সিকিমের গ্যাংটক যাওয়ার দরজা। রংপুর মানে সিকিম। এখন আমরা ওখান থেকে কালিম্পংয়ের একটু পর থেকেই সিকিমে ঢুকে যাই। মানলি তো ডেফিনেটলি সিকিম। আগে এটাকে ধরা হতো যে রংপুর পৌঁছলে আমরা সিকিমে ঢুকে গেছি। প্রচুর চেকিং হতো এখানে, তার কারণ হচ্ছে লোকে সিকিম থেকে সস্তায় মদ, জিন্স এইসব কিনে নিয়ে আসতো, কারণ তখন লিভাইস এসব আমাদের দেশে পাওয়া যেত না।
একটু কিছুটা গেলেই আর 40 কিলোমিটার মতন গেলেই গ্যাংটক। রংপো পেরিয়ে গেছি। ও শুট, আর কিছুটা। রাস্তাটা কিন্তু বেশ এক্সাইটিং, মানে যতটা সহজ আমি ভেবেছিলাম ততটা কিন্তু গ্যাংটকের রাস্তা সহজ নয়। আমরা থেমেছি সিকিম যাওয়ার পথে। সিকিমে ঢুকে গেছি অলরেডি, একটু রংপুর পেরিয়ে একটু দূরেই এই ক্যাফে কাম পাবটা আছে। নামটা এখনো জানি না, বাইরে বেরিয়ে আপনাদের নামটা দেখাচ্ছি। আমরা কফি খেতে ঢুকেছি, আর জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। আর সিকিম গ্যাংটক পৌঁছতে এখনো 36 কিলোমিটার বাকি। আপনাদের আমি জায়গাটা দেখিয়ে দিই। লোকেশনটা ভীষণ সুন্দর, আপনার একদম পাহাড়ের ধারে, তিস্তার ভিউ নিয়ে। দেখতে পাচ্ছেন তিস্তা আমার পেছনে, আমি জানি না বুঝতে পারছেন কিনা যে তিস্তা আমার পেছনে। না অনেক এবার আজকে ট্রাফিকে গাড়ি চালাতে বেশ অসুবিধা হয়েছে, কারণ ট্রাফিকটা প্রথম কথা এই রাস্তায় আমরা প্রথমবার গাড়ি চালাচ্ছি। গ্যাংটক আমরা যাইনি গাড়ি নিয়ে কখনো। আর দ্বিতীয় কথা, রাস্তাটা ভীষণ অনেক টুইস্টিস, প্রচুর এঁকে বেঁকে রাস্তাটা গেছে, অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে, প্লাস উল্টো দিকের ট্রাফিক, আমাদের যেদিকে যাচ্ছি সেদিকে ট্রাফিক, অনেক রকম ট্রাফিক আছে। রাস্তাটা কঠিন নয়, কিন্তু ট্রাফিকটা খুব অ্যাগ্রেসিভ। যাই হোক, পৌঁছে গেছি। দেখা যাক, আরো 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের এখনো পৌঁছতে গ্যাংটক। হ্যাঁ, যা বলছে গুগল ম্যাপস তাই বলছে। এখন দেখি আমাদের কতক্ষণ লাগে। এটা হচ্ছে টানেলিং ব্লগ, মানে ব্লগিং টানেল। এটা টানেলিং ব্লগ, বাট মজা করছি। এটা একটা ব্লগ। টানেলটা আমি অন্যদের ব্লগে দেখেছি, টানেল হয়েছে। কি সুন্দর লাগছে এটা। এটা একদমই নতুন, এটা ভীষণই নতুন, সবে বানানো, কয়েক বোধহয় বছর খানে কি বছর দেড়েক হবে, তার বেশি হবে না। রিনোভেশন হচ্ছে। এই টানেলটা সম্ভবত আগে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কাজ হয়েছে দেখে বোঝা যাচ্ছে টানেলটা কি কাজ করা হয়েছে টানেলটার উপর। লাইট ফাইট লাগিয়েছে পরিষ্কার। বাবারে, সিংতাম ক্রস করছি। সিংতাম ক্রস করে গেছি, সিংতাম থেকে তেলও ভরে নিয়েছি। সিংতামও একটা বড় শহর, এখান থেকে কিন্তু বাদিক নিয়ে আমরা ইয়ের দিকেও যেতে পারি, ওয়েস্ট সিকিম আবার ঢোকা যায় এখান থেকে। কিন্তু আমরা পেরিয়ে গেছি সিংতাম। হঠাৎ করে এই টানেলটা দেখে মনে হলো যে একটু ভিডিও করি, এটা ছিল না আগে। আগে বলতে আপনারা কিন্তু ধরে নেবেন না যে আমি 1 বছর আগের কথা বলছি। তারপর আমাকে ধরে বললেন না না এটা তো ছিল, এই কি হলো। আমি লাস্ট 2012-তে এসেছি, তখন ছিল, এটাই বলার চেষ্টা করছি। রাস্তাটা কিন্তু এখন খুব বেশ সহজ। মাঝে মাঝে কিছু ভেঙে ঠেঙে গেছে ল্যান্ডস্লাইডের জন্য, তখন একটু সাবধানে যেতে হচ্ছে। কিন্তু ওভারঅল ওই তিস্তা শেষ হয়ে যাওয়ার পর থেকে, তিস্তার পাশ থেকে যেই আপনি, মানে এখনো তিস্তা পাশে আছে কিন্তু একদম পাশ থেকে যেই আপনি উঠে এসছেন, রাস্তাটা কিন্তু মাইল্ড স্লোপ এবং সত্যি মানে এঁকে বেঁকে সুন্দর কোয়ালিটির রাস্তা। একটু যদি ট্রাফিকটা দেখে চলতে পারেন, কেননা হুস হুস করে সবাই গাড়ি নিয়ে আসছে, তাছাড়া মানে খুবই আরামের। আস্তে আস্তে চলুন, আশপাশটা এনজয় করতে করতে চলুন। কি সুন্দর আশপাশটা, সবুজ। আচ্ছা, আসলে আমি আপনাদের কেন বলছি, পশ্চিমবঙ্গের লোক যারা বাঙালি তারা তো সিকিম গিয়ে গিয়ে অভ্যস্ত, আপনারা জানেন, কিন্তু তবুও এত সুন্দর যে বারবার মুখে চলে আসে জিনিসটা। আর এত ভালো লাগে দেখতে। আমরা যেহেতু অন্য শহরে থাকি, পশ্চিমবঙ্গের বাইরে থাকি, ওই জন্য আমাদের এই জায়গাগুলোতে আসাটা একটা, ওই যে বললাম প্রথমে, রোমাঞ্চকর ব্যাপার। ওই রকম রোমাঞ্চকর ব্যাপার আমাদের খুব ভালো লাগে। অনেকের চেয়ে বেশি আসি আমরা, অনেকের থেকে বেশি আসি, প্রত্যেক 1 বছরে একবার করে তো আসি। এই উত্তরবঙ্গের পাহাড়ে 2021-এ এসেছি, 2022-এ এসেছি, 2023 বাদ পড়ে গেছে, কারণ 23-এ আমরা কেরালা আর লাদাখ গেছিলাম।
তো এই দিকটাতে আসা হয়নি 2023-এ। 24-এ আমার ছেলের পরীক্ষা থাকার দরুন আমি সারা বছর কোথাও যাইনি, এই মানে ইয়ের আশপাশে ছাড়া, ব্যাঙ্গালোরের আশপাশে কুর্গ এসব ছাড়া। এই আমাদের জানুয়ারিতে 25-এর জানুয়ারিতে আমরা নেক্সট এলাম এখানে। তাও আমার ছানাকে আনতে পারিনি, ছানার পরীক্ষা হয়ে গেলে ছানাকে কোথাও নিয়ে যাওয়া হবে। একটা অত্যন্ত সুন্দর, সামনেটা দেখুন কি সবুজ, এই শীতকালেও এতটা সবুজ। আরেকটা জিনিস কি জানেন বলতে, আমি চিরকালই সিকিম সম্বন্ধে এটা বলে এসেছি যে আপনি পশ্চিমবঙ্গ থেকে যেই সিকিমে ঢুকবেন একটা পরিষ্কার তফাৎ দেখা যায়। তফাৎটা হচ্ছে রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা যেমন একটা, তেমনি একটা হচ্ছে সবুজ। সবুজটা যেন আর একটু ঘন হয়ে যায়। সেটা হয়তো ধুলো টুলো এসবের জন্য হতে পারে, অ্যাটমসফিয়ারিক মানে আবহাওয়ার থেকে কোনো কারণের জন্য হতে পারে, কিন্তু সবুজটা বেশ ঘন এই দিকটাতে। দার্জিলিং এর দিকে সবুজটা অনেক ফাঁকা হয়ে এসছে এবং সব জায়গাতেই বাড়ি ঘর ভর্তি। ইনফ্যাক্ট কার্সিয়াং থেকে দার্জিলিং তো মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেটাও কঠিন, বাড়ি ঘরের ফাঁক দিয়ে দেখা যায়। রাস্তার দুদিকে বাড়ি, রাস্তার দুদিকে শুধু ভর্তি বাড়ি। সিকিমেও বাড়ি ঘর আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু এটা যেমন একটা ঘিঞ্জি এরিয়া, সিংতামের একটা খুব ঘিঞ্জি এরিয়া এটা, কিন্তু তবুও মানে দার্জিলিং এর মতন অত ঘিঞ্জি না। দার্জিলিং এর মার্কেট ফার্কেটগুলোর ভিতরে গেলে বেশ বেগে পেতে হয় হেঁটে, এবং কোনো ডিসেম্বরে কিংবা গরমের ছুটিতে কিংবা পুজোর ছুটিতে যদি দার্জিলিং যান সেটা তো মনে গড়িয়াহাট মনে হয়। যাই হোক, এবার সামনে সিংতামের ব্রিজ ক্রস করব। দেখুন এই ব্রিজটা কি সুন্দর, ডাবল ডেকার ব্রিজ। এই ফুট ব্রিজ গুলো কিন্তু এটা গ্যাংটক এর একটা বিশেষ সিকিমের বৈশিষ্ট্য। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, গ্যাংটকে একটা আছে যেটা এমজি মার্গের ঠিক খুব কাছে, যেটা একটা বিরাট বড় প্রজাপতি ছিল আগে, ওটার উপরে মানে ফুট ব্রিজটার উপরে একটা প্রজাপতি ছিল। এখন নিশ্চয়ই প্রজাপতিটা এতদিনে উড়ে গেছে, কিন্তু অন্য কোনো ডিজাইন নিশ্চয়ই আছে, ছিল এটা মনে আছে। পৌঁছে গেছি গ্যাংটকের ভিতরে আমরা যাচ্ছি। আচ্ছা, শেষের 30 মানে আমরা যে লাস্ট দাঁড়িয়েছিলাম কফি খেতে, তারপরে যে 36 কিলোমিটার এলাম সেটা কিন্তু খুবই ইজি ড্রাইভ, এবং শুধু আমি একটু রেস ফেস করছিলাম, লোকজনকে ওভারটেক করছিলাম। তার কারণ হচ্ছে যে সামনে যদি ট্রাক আর লোকাল বাস থাকে তাহলে মানে খুব আস্তে আসতে হয়, তো সেই জন্য ওভারটেক করে আমি চলে এসেছি। গ্যাংটকে ঢুকে গেছি, আর একটুখানি গেলেই গ্যাংটক। আমাদের হোটেল যদিও আরো 15 কিলোমিটার দূরে, তার মানে আমি যেটা বুঝতে পারছি সেটা গ্যাংটক উপর দিকে। এখন এমজি মার্গের কাছে না এমজি মার্গ পার করে সেটা আমি এখন জানি না। ম্যাডাম বুক করেছেন, সুতরাং ম্যাডাম আমাকে ঠিক বলেননি কোথায়। বলেছি এমজি মার্গ থেকে 2 কিলোমিটার যেতে হবে। তার মানে তো একদম উপর দিকে, বনিস্টকের দিকে। You did not want to stay in a congested place. পার্কিংটা খুব বড় একটা ক্রাইটেরিয়া, স্পেশালি গ্যাংটকের মতো জায়গায় এত বড় গাড়ি নিয়ে তো আগে আসিনি, সুতরাং এমন হোটেল খুঁজতে হতো যেখানে ভালো পার্কিং আছে, তো সেরকম হোটেল দেখেই খোঁজা হয়েছে। তো সামিট গ্র্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে থাকছি আমরা গ্যাংটকে। সামিটের অনেকগুলো হোটেল সারা ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনে আছে, তার মধ্যে নরলিংয়ে একটা আছে যেটা সামিট নরলিং, সেটাও সিকিমে গ্যাংটকের খুব কাছে। আর এটা হচ্ছে সামিট গ্র্যান্ড রিসর্ট অ্যান্ড স্পা, সেটা হচ্ছে গ্যাংটকে। এবার দেখুন আমরা সবাই লাইন করে যাচ্ছি, কারণ সামনের গাড়িটা নাথুয়া টু গ্যাংটক খুব আস্তে যাচ্ছে, তার পিছনে গ্যাংটকের লোকাল ট্যাক্সি, এই অল্টো ট্যাক্সি চলে লোয়ার গ্যাংটক থেকে আপার গ্যাংটক অবধি। তো সেই ট্যাক্সি চলছে সামনে কুকুর করে। এখানে আমি ওভারটেক করছি না, কারণ এখানে ট্রাফিক রুলস বেশ নিয়ম মেনে চলে লোকে, তাই বেশ। ওই দেখুন
এখন আমাদের কাঞ্চনজঙ্ঘার প্রথম দর্শন। গ্যাংটকে ঢোকার ঠিক মুখে, মানে আমাদের হোটেলে ঢোকার ঠিক মুখে ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় বিরাজমান। পৌঁছে গেছি আমরা হোটেলের মধ্যে, রুমে চেক ইন করে গেছি। আপনাদের চট করে রুমটা দেখিয়ে নিই। ওই দেখুন ড্রাইভার মশাই অলরেডি ভিউ নিয়ে ব্যস্ত, পেছন দিকে জানলা দিয়ে ভিউ দেখছেন, আর ওদিকে শ্রমিক ঘোরাঘুরি করছে, নিজেও একটা ভিডিও তুলেছে। আমি চট করে আপনাদের রুমটা দেখি। এখানে সোফা আছে, এটা হচ্ছে বেড, ওদিকে আর একটা সোফা, টেবিল, রাইটিং টেবিল, ইলেকট্রিক কেটল দেওয়া আছে চা কফি করার জন্য। আর এখানে এই হচ্ছে রুমটার এদিকে আয়না আর একটা ব্যাগ রাখার জায়গা, সুটকেসগুলো আমরা সব ওখানে তুলেছি। ওটা ওয়ার্ডরোব। আর ভিউটা হলো এই হচ্ছে ভিউ রুম থেকে। এই মহিলা, You can't do that in the middle of the video. I can absolutely. বাথরুমটা দেখিয়ে দিই। ওরে বাবা, বিশাল বড় বাথরুমটা। গিজার আছে, আলাদা করে বেসিন দেওয়া আছে, টয়লেট্রিজ দেওয়া আছে এখানে, আর হেয়ার ড্রায়ারও আছে। ব্লগিং এর খেলায় আমি যে মহিলা করে কি জিজ্ঞেস করতে হবে সেটাই বলে দিচ্ছি। এই হলো রুম।